আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি, এইচএসসি এবং অনার্সের ভর্তি পরীক্ষার্থীরা, অর্থাৎ আমার অলওয়েজ আপডেট সহ অন্যান্য সকল চ্যানেল মিলে যত তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, এই ভিডিওটা আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই দেখা প্রয়োজন। এইবার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, তুমি এসএসসি ব্যাচ হও, এইচএসসি বা অনার্সের ভর্তি পরীক্ষার্থী হও, সেটা কোনো ফ্যাক্ট না। সামনে তোমাদের এই তিনটা ব্যাচেরই পরীক্ষা। আমাদের এসএসসির জন্য 310 টাকা টার্গেটে প্লাস কোর্স আছে, এইচএসসির জন্য 310 টাকা টার্গেটে প্লাস কোর্স আছে এবং অনার্সের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স আছে। অর্থাৎ তিনটা ব্যাচকে নিয়েই আমরা সুন্দর একটা কোর্স রেডি করেছি। তুমি আমাদের এই কোর্সে যা কিছু দেওয়া আছে এগুলো যদি বাইরে থেকে কিনতে চাও কয়েক হাজার টাকা তোমাকে খরচ করতে হবে, কিন্তু 310 টাকার বিনিময়ে আমরা কোর্সে যা যা কিছু দিচ্ছি এগুলোই না তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ফেসবুকে ঢুকলে বা এডুকেশন কোনো সাইডে ঢুকলে বা যে কোনো একটা এসএসসি ব্যাচ, এইচএসসি বা অনার্সের যে কোনো একটা গ্রুপে ঢুকলে একটা কমন ছবি যেটা সবার সামনে ভেসে আসছে, তিনি হচ্ছে এহসানুল হক মিলন, অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপি জামাত জোটের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। এই নামটা প্রত্যেকের যেন মুখে মুখে হয়ে গেছে, মানে একটা আতঙ্কের নাম। বিএনপির পক্ষ থেকে উনি সংসদ সদস্য হয়েছে, তারপর থেকে ওনার ছবিগুলো বারবার করে সোশ্যাল মিডিয়া আসছে। আমরা ঢুকলেই দেখতে পাচ্ছি যে কেউ একজন পোস্ট করছে যে এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা সতর্ক হও, পড়াশোনা শুরু করে দাও। যদি উনি শিক্ষামন্ত্রী হয় সেক্ষেত্রে কিন্তু খবর আছে। আবার এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের গ্রুপে তারা পোস্ট করছে যে পড়াশোনা শুরু করে দাও, এতদিন যত গ্যাপ দেওয়ার দিয়েছো পড়াশোনা স্টার্ট করে দাও, যদি উনি শিক্ষামন্ত্রী হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে। এরকম করে প্রত্যেকটা ব্যাচকে একটা আতঙ্ক, একটা ভয়ের ভিতর রাখা হয়েছে, মানে সবাই ভয় পাচ্ছে, অনেকে ওনাকে চিনেও না। অ্যাটলিস্ট আমাকে যদি বলো, আমিও তেমন ভালোভাবে ওনার সময়কালে কাজ করতে পারি নাই, বা আমার সময়কালে আমিও ওনাকে তেমন একটা ভালোভাবে চিনতাম না, কিন্তু ভয় পাওয়ার পরিপ্রেক্ষিতে বা যারা শিক্ষার্থীদেরকে ভয় দেখাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ওনার বিষয়গুলো অ্যানালাইসিস করলাম, ওনার বিষয়ে সার্চ করলাম যে উনি আসলে শিক্ষামন্ত্রী, এই আতঙ্কের নামটা কেন এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সবার জন্য একটা আতঙ্কের নাম। কেন তিনি আতঙ্কের নাম, বিষয়টা জানা প্রয়োজন আছে না? আর যারা প্রশ্ন করছে বারবার করে যে উনার বিষয়গুলো কেন বলছে, সেক্ষেত্রে তাদেরও মনে হয় জানা প্রয়োজন কেন তিনি আতঙ্কের নাম। আমি অ্যানালাইসিস করে পরবর্তীতে যে বিষয়টা দেখলাম যে উনি যখন দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্বের সময় মানে উনি দায়িত্ব পাওয়ার আগে প্রচুর পরিমাণে নকল হতো, প্রচুর পরিমাণে শিক্ষাক্ষেত্রে অনিয়ম ছিল, এবং উনি দায়িত্ব শেষ করার পরবর্তীতে যারা ছিল তাদের ক্ষেত্রেও সেম কাহিনী ছিল, প্রচুর পরিমাণে অনিয়ম। অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, সেখানে কিছুটা কম ছিল, তার আগে বাদ বাকি সেটা দীপুমণি হোক, নফেল হোক বা নাহিদ হোক, যে কারো ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে এই অনিয়মে ভরপুর ছিল। কিন্তু উনার বেলায় ছিল ব্যতিক্রম। উনি যখন দায়িত্ব পায় তখন শিক্ষাক্ষেত্রের যে অনিয়মগুলো ছিল টোটালি দূর করা হয়েছিল, যে দুর্নীতি ছিল টোটালি দূর করা হয়েছিল। একটা শিক্ষার্থী সঠিক মেধার মূল্যায়ন পেত, একটা শিক্ষার্থী সঠিকভাবে পড়াশোনা করার পর তার অ্যাকুরেটলি যে রেজাল্টটা যোগ্য সেই রেজাল্টটা সে করতে পারত, অর্থাৎ টোটালি দুর্নীতি একবারে নির্মূল করে দিয়েছিল ওই সময়কালে। পরবর্তীতে উনি যখন দায়িত্বটা ছেড়ে দেয় তারপর আবার আগের মতো অবস্থানে ফিরে আসে। সেক্ষেত্রে ওই যে তিনি সময়টা পার করেছেন, অর্থাৎ তিনি যে তার দায়িত্ব পালন করেছে ওই সময়টা পার করেছে, এখন আবার সবাই এহসানুল হক মিলনকে আলোচনায় আনছে এই কারণে যেহেতু তিনি বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এবং বিজয় লাভ করেছেন। সেক্ষেত্রে যেহেতু উনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, এখানে একটা সম্ভাবনা আছে উনাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার। যদি মন্ত্রী পরিষদে উনার জায়গা হয় এবং শিক্ষামন্ত্রী হয়, সেক্ষেত্রে উনি হয়তোবা এবারও চাইবে যে আমি আগের বার যেভাবে সিস্টেমটাকে সুন্দর করে সাজিয়েছিলাম এবারও সিস্টেমটাকে সুন্দর করে সাজানো। এইখানে আলাদা করে কোনো ব্যাচের শিক্ষার্থীদের আমার মনে হয় না যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন আছে। আতঙ্কিত হবে কারা? আতঙ্কিত হবে তারা যারা বিনা পড়াশোনায় পরীক্ষায় পাশের চিন্তা করে, যারা অল্প পড়াশোনা করে পরীক্ষায় এ প্লাস পাওয়ার চিন্তা করে, তারা আতঙ্কিত হবে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা নিজের যোগ্যতায় সবসময় পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করেছে, নিজের যোগ্যতায় 2026 সালে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবে, আমার মনে হয় যে তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন আছে। শিক্ষামন্ত্রী যেই হোক সেটা কোনো ফ্যাক্ট না। আমি যদি ভালো পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে পারি সেক্ষেত্রে মাস্ট বি আমি ভালো রেজাল্ট করব। এখন যারা ভয় দেখাচ্ছে আমার মনে হয় এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। এটা আমরা শিক্ষার্থীদেরকে একটু সতর্ক করতে পারি যে শিক্ষার্থীরা, উনি তো খুব পড়া একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে ওনার সময়কালে উনি টোটালি দুর্নীতি একবার স্টপ করে দিবেন। এখন দুর্নীতি যদি স্টপ করে দেয় আমরা এক্সট্রা কোনো অর্ডিনারি সুযোগ পাবো না। আমরা অ্যাকুরেটলি আমার নিজের যোগ্যতায় পরীক্ষা দিব, নিজের যোগ্যতায় যে রেজাল্টটা করার দরকার সেটা একমাত্র করব, এর আদার্স অন্য কিছু হবে না। সেক্ষেত্রে কি হবে, ফেলের হারটা একটু বাড়বে।
এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন নতুন সরকার গঠন হলে, নতুন মন্ত্রিসভা গঠন হলে দায়িত্বে যেই আসুক তিনি চাইবেন তার সময়কালে যতটুকু দুর্নীতি কমানো যায়। সেক্ষেত্রে যদি এহসানুল হক মিলন আসে তাহলে তো কোনো কথাই নেই। এখন দায়িত্বে যিনিই আসুক আমাদেরকে একটু প্যারায় থাকতে হবে। প্যারা কেমন? নতুন সিস্টেমের, অর্থাৎ তার দেওয়া নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে মানাতে হবে। হ্যাঁ, আমি এতদিন যে সিস্টেমে আসছি সেই সিস্টেমের সাথে তাকে মানাতে হবে না, ওনার সিস্টেমের সাথে আমাদেরকে মানাতে হবে। সেক্ষেত্রে দায়িত্বে যিনি আসুক আমাদের একটু ঝামেলা হবে, তবে এর মানে এই নয় যে পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হবে। যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি বা অনার্স ভর্তি পরীক্ষার্থী, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হবে, এইটা হবে সেটা হবে, এই ধরনের কিছু না। পরীক্ষার প্রশ্ন এতদিন যেরকম হয়ে আসছে সামনের বছরগুলোতে ওরকম হবে, শুধুমাত্র সিস্টেমে কিছু পরিবর্তন আনা হতে পারে, যেই পরিবর্তনের কারণে হয়তোবা আমরা প্রচুর পরিমাণে শিক্ষার্থী আটকে যেতে পারি। আমার মনে হয় সামনে যাদের বোর্ড পরীক্ষা তাদের এখন কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করে, শিক্ষামন্ত্রী কে হলো না এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করে নিজেদের পড়াশোনার উপর ফোকাস দেওয়া উচিত। কারণ কি, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী এখানে কোনো ফ্যাক্ট হবে না। তুমি তোমার যোগ্যতায় বেস্ট একটা রেজাল্ট করে পরবর্তীতে বাসায় ব্যাক করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে যারা আতঙ্ক সৃষ্টি করছে এখান থেকে আমাদের একটু নিজেদেরকে দূরে রাখা উচিত এবং পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত, যাতে আমি অবশ্যই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে যে ভাই উনি হবে কিনা, বা উনি নাকি অনেক করা, এটা সেটা অনেক কিছু। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তার পরবর্তীতে আমরা অপেক্ষা করছি আসলে উনি হয় নাকি অন্য কেউ হয়। যেই হোক, আমরা এই বিষয়ে অবশ্যই আপডেট দিব এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো কোনো ধরনের কোনো সময় নষ্ট না করে নিজেদের মতো প্রিপারেশন নাও। কারণ কি, পরীক্ষার হলে নিজের যোগ্যতায় তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, অন্যের যোগ্যতায় তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। অর্থাৎ নিজে যতটুকু পারবে তার উপর ডিপেন্ড করে তোমাকে পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করে আসতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের 310 টাকার কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।